বহু প্রতীক্ষিত একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ম্যান্ডি একটা 1 ঘন্টার ভিডিও দিয়েছে কোশ্চেন অ্যান্সারের। কালকেরও ও কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেবে, কারণ ওর কাছে অনেক কোশ্চেন এসেছে, তাই একটা ভিডিওতে করা সম্ভব নয়। আর ও জানে কোশ্চেন অ্যান্সারের ভিডিওতে ওর ভিউজটা বেশি হবে, তার জন্য ও 2 দিন ব্লগ না করে কোশ্চেন অ্যান্সারের ভিডিও দিয়েছে। এইবার এই কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেওয়ার পিছনে কী কারণ, ও জানে কোন সময় ঠিক টাইমে হাতড়া মারতে হয়, ওটা ও খুব ভালো করে জানে। তার জন্য যখন ওকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছে পুজো আচ্ছা এটা সেটা নিয়ে, তখন ও জানে যদি এরকম একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও করি এবং সেখানে কি কোশ্চেন আসবে সেটাও ওর এক্সপেকটেশনের মধ্যেই ছিল, তো সেগুলো আসবে, তো বসে বসে আমি সেই কোশ্চেনের উত্তর দিয়ে প্রায় 1 ঘন্টার একটা ভিডিও করে ফেলবো। তাহলে আমার রেভিনিউটাও ঢুকে যাবে, আমাকে সারাদিনের পরিশ্রম করতে হলো না, সেইভাবে এডিটিংও করতে হলো না, রেস্টও নেওয়া হয়ে গেল। আর প্লাস ওর একটা কোনো প্রবলেম হয়েছে, ওর লাইফে কোনো একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে যেটা ও এখন বলতে চাইছে না, সেই প্রবলেমটা যদি সলভ হয় তাহলে এসে বলবে। কারণ ও বলছে ইউটিউবে আমার একজন শত্রু আছে, যেই না আমি প্রবলেমের কথা বলবো দেন দাঁত বার করে বলতে চলে আসবে, তার জন্য আমি এই প্রবলেমের কথাটা এখন জানাবো না। আর সেক্ষেত্রে আমার এখন কিছু পাল্টাতে হবে, ঘরের জিনিসপত্র একই জিনিস আমার বোর লাগছে, ঠিক আছে, তো সেই জন্য পাল্টাতে হবে, ড্রেসিং টেবিল কিনতে হবে, আমি এই ড্রেসিং টেবিলটাকে দূর করবো আর কি, সেই সব নানা কথা বলছে। তো একটা জিনিস বুঝতে পারলাম যে এই প্রবলেমের জন্য ওকে যেতে আসতে হচ্ছে, আর সেটা ও ভিডিও করে এখন দেখাবে না, তাহলে সেক্ষেত্রে ওর এই সময় ব্লগটা হাইড করতে হবে। তো 2 দিনে ব্লগ যদি না করে কামাইটা হবে কি করে, তো কামাই যদি না হলে ওর ফুটানিটা হবে কি করে। তো এই ফুটানি বলতে একটা জিনিস মনে পড়েছে, মানে একজন কমেন্ট করেছে ফুটানির ব্যাপারটা, তো সেই জায়গায় ও তখন বুদ্ধি করে এই কোশ্চেন অ্যান্সারের ভিডিওর কথাটা বলে দিল কমিউনিটি পোস্টে। প্রচুর কোশ্চেন এসছে, সেই কোশ্চেন দেখছে আর উত্তর দিচ্ছে। প্রথমে কিছু উত্তর দিয়ে নিয়েছে, আর একই টাইপের কোশ্চেনগুলোর তো প্রশ্নগুলোই শুধু আছে, কোশ্চেনের উত্তর তো একটাই হবে, তো সেটা দিয়েছে। এইবার কালকেরও করবে, তাহলে বুঝতে পেরেছ, তাহলে সাপও মরল না লাঠিও ভাঙলো না, মানে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করা হয়ে গেল, যে আমি কোশ্চেন অ্যান্সারের ভিডিও করলাম, অথচ ব্লগ করতে হলো না 2 দিন, এবং ব্লগ করলে যেখানে ও যাচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট কাজে যেটা ওর প্রবলেম হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হলো না। এটাই বলে মাল্টি ট্যালেন্টেড, একদম মাল্টি ট্যালেন্টেড। পয়সা ইনকাম করার জন্য যে কতটা কি করতে পারে সেটা ম্যান্ডিকে না দেখলে শেখা যায় না, বুঝতে পেরেছো? তো না, মানে এক্সট্রিম লেভেলের পয়সা ইনকাম করছে, কিন্তু সেই লেভেলের যোগ্যতা না থাকা সত্ত্বেও, তো তার জন্য যা যা করতে হয় মরিয়া একেবারে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথমে আমি 3টে কমেন্ট পড়বো, হ্যাঁ, এই 3টে কমেন্ট ইম্পর্টেন্ট, তার জন্য আমি পড়বো, তারপর তোমাদেরকে আমি বলবো ওর ভিডিওটা দেখে। প্রথমে একটা কমেন্ট, হোয়াট আ অ্যান্সার, মনে মানে কুচবি বাড়ির বউ না, স্যান্ডির বউ। স্যান্ডির বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, আশ্চর্য, ফালতু যত সব। লিখেছে স্যান্ডির বউ আমি, আর কোনো পরিচয় নেই আমার। আচ্ছা আচ্ছা, এবার একজন লিখেছে জগন্নাথ দেবকে নিয়ে বাজে কথা বলো না, ধুইয়ে যাবে, যে খেতে পাচ্ছ পাবে না। আচ্ছা, যে খেতে পাচ্ছ পাবে না। সেখানে লিখেছে আমি কাউকে নিয়ে বাজে বলিনি, আমার ভালো লাগে না, ভালো লাগে নি বলেছি, মাথার ওপর মহাদেব আছেন, তিনি রক্ষা করবেন। আচ্ছা, আরেকজন লিখেছে গোসাই বাড়ির ছেলেকে বিয়ে করেছো, একটাই বউ মানতে তো হবেই। আচ্ছা, জোর করে কিছু হয় না, মানে ছেলে না মানলেও বউকে মানতে হবে, কুচভি। আচ্ছা, এই 3টে কমেন্ট আমার এখন নেয়ার ছিল, সেই কমেন্টের বেসিসে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে এটাই তো ম্যান্ডি। ওকে বাড়ির বউ মানে একটা ফ্যামিলির, একটা পরিবারের কথা ইন্ডিকেট করা হয়েছে। বাড়ি অর্থে এখানে একটা ফ্যামিলির কথা বলা হয়েছে, যে এই পরিবারের তুমি বউ। বাট সেই কথাটাকে কিভাবে পাস আউট করে ইটকাট বালিতে পরিণত করে দিয়েছে, যেহেতু বাড়ির বউ বলেছে, তো সেটা বুঝতে পেরেছো, মানে স্মার্ট গেম প্লেয়ার। ওকে এখানে বাড়ি মানে ইন্ডিকেট করেছে পরিবার, আর ও বাড়ি মানে ইন্ডিকেট করেছে বাড়ি মানে আমাদের 4 দেয়ালের যে গাঁথনি বাড়ি এটার কথা, কিন্তু ও খুব ভালো করে জানে এটা পরিবারের কথা বলেছে, বাট সেটা ও এই সুন্দরভাবে পাস আউট করে গেছে। এবং ওর বক্তব্য, আমি স্যান্ডির বউ,
এটাই আমার পরিচয়, আর আমার অন্য কোনো পরিচয় নেই, মানে আমি কোনো বাড়ির বউ নয়। এই জায়গাটায় আমার অবজেকশান আছে। দেখো, তুমি বাড়ির বউ নয়, এটা তোমার স্বয়ং ভোলে বাবা এসেও তোমাকে এই জায়গা থেকে ডিনাই করতে পারবে না। বাড়ি মানে দ্যাট মিন্স ওই পরিবারের। যেহেতু তুমি গত্যান্তর হয়েছো, তুমি স্যান্ডিকে বিয়ে করার পর গত্যান্তর হয়েছো, তাই তুমি গোসাই বাড়ির বউ হয়ে গিয়েছো। চাও না চাও এটা তোমার বংশ পরিচয়, ঠিক আছে? মানে এটা মানে তুমি যেরকম তোমার জন্মের একটা বংশ পরিচয় আছে, তারপরে তুমি আমাদের হিন্দু ধর্মে যে রীতিনীতি গত্যান্তর হওয়া, তো সেই গত্যান্তর হয়েছে। যদিও তুমি যেহেতু পালিয়ে গিয়ে বিয়ে করেছো, তাই তোমার বাবা তো তাকে মানে তোমার বরকে হস্তান্তর করেনি, কিন্তু যবে থেকে বিয়ে করেছো তুমি টাইটেলে কি লিখেছো, তুমি পুজোর সময় নিজের গোত্র কি বলো, এসবের উপর নির্ভর করছে। তুমি বিয়ে করেছো, গোত্রান্তর হয়েছে, তাহলে তোমাকে সেগুলো চেঞ্জ করতে হয়েছে, তাহলে তখন তুমি ওই ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গেছো। এটা তুমি মানো আর না মানো, আচ্ছা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এই জিনিসটা তখন তবু বলতে পারতে যে আমি শুধুমাত্র স্যান্ডির বউয়ের পরিচয়ে বেঁচে আছি। তখন তুমি বলতে পারতে, যখন স্যান্ডির সঙ্গে তুমি অন্যত্র কোথাও গিয়ে বাড়ি ভাড়া করে হোক, বাড়ি করে হোক, ফ্ল্যাট কিনে হোক, থাকতে শুরু করতে, ঠিক আছে? তাহলে তুমি বলতে পারতে যে আমি ওই পরিবারের অংশ হলেও, যেহেতু আমরা অনেক দিন, দীর্ঘ ধরো 15 বছর কি 10 বছর আলাদা থাকি, তাই ওই বাড়ির রীতিনীতি আচার অনুষ্ঠান সবটা আমি মানতে বাধ্য নই, বা পারি না, বা ইচ্ছে করে না আমার, ঠিক আছে? কারণ আমি দূর চলে এসেছি। বাট তুমি কি করেছো? তুমি তোমার শ্বশুর বাড়ির জায়গায় নিজে বাড়ি করেছো। তুমি চাইলেও শ্বশুর বাড়ি থেকে কি নিজেকে আলাদা ইন্ট্যাক্ট রাখতে পারবে? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এখনো পর্যন্ত যেই স্যান্ডির কথা বলছো, স্যান্ডি তো ওই ফ্যামিলির ছেলে, তুমি তো সেটা অস্বীকার করতে পারো না। তাহলে স্যান্ডি যদি ওই ফ্যামিলির ছেলে হয়, তাহলে তাকে তুমি বিয়ে করে তুমি অবশ্যই ওই ফ্যামিলির বৌমা। এটা তুমি কি করে অস্বীকার করবে, কি করে ডিনাই করবে? করতে পারো না। তুমি যদি বলো যে না আমি শুধু স্যান্ডির বউ, আমার আর অন্য কোনো পরিচয় নয়, কখনো হতে পারে না। যেদিন থেকে তুমি স্যান্ডির বউ হয়েছো, সেদিন থেকে তুমি ওই পরিবারের বৌমা হয়েছো। এটা তুমি মানো আর না মানো, অ্যাডামেন্টলি আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু সেটা বাস্তব নয়, ঠিক আছে? আর তুমি মিলিদিকে কথাটাকে তুমি সরিয়ে দিয়েছো। মানে মিলিদি যেই অর্থে তোমাকে বাড়ির গল্পটা বলেছে, মানে বাড়ির কথাটা বলেছে, সেই অর্থে তুমি বাড়িটাকে ধরোনি। তুমি জাস্ট সরিয়ে দিয়ে বাড়িটাকে তুমি ইটবালি কাঠের বাড়ি বলেছো। যদিও তুমি কিন্তু খুব ভালো করে জানো বাড়ি মানে তোমার ফ্যামিলির কথাই বলা হয়েছে। আচ্ছা, এইবার তোমার বক্তব্য হচ্ছে যে ওদের বাড়িতে হাজার পুজো পার্বণ থাকতে পারে, হাজার নিয়ম অনুশাসন থাকতে পারে, কিন্তু আমি সবগুলো মানতে বাধ্য নই। আমার যতখানি মন পারমিট করে আমি ততখানি করব। আচ্ছা, এইবার তুমি ওখানে একটা মোস্ট ভাইটাল কথা অন্যরকমভাবে চলে গেছো। সেটা বলছো যে আমার হচ্ছে না ছোটো মা, না তো আমার ননদের ভিডিও দেখা হয়েছে, আমি এখন কারোর ভিডিও দেখার সময় পাচ্ছি না। খুব ভালো কথা, তুমি ভিডিও নাই দেখতে পারো, কিন্তু যখন তুমি কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা বানাচ্ছ এবং তুমি জানো তোমার কোশ্চেন অ্যান্সারের বেশিরভাগ কোশ্চেনই হচ্ছে ওই বাড়ির বউ হওয়া সত্ত্বেও তুমি কেন রথের পুজোতে থাকলে না, এটাই তো মোস্ট মানে বেশি কোশ্চেন। তার কারণ এটা সবাই দেখেছে, এবং তুমি শুধু থাকলে না, তুমি সেই দিন কী ধরনের খাবার দাবার খেয়েছো সেটাও শো করেছো। সেই জায়গা থেকেই তো রের রফটা উঠেছে। তাহলে সেক্ষেত্রে সেই রথযাত্রাতে যারা অংশগ্রহণ করেছিল, যারা বাড়িতে ছিল, তাদের ভিডিওটা সেই সময় তোমার দেখার বাঞ্ছনীয় ছিল। কারণ তোমার কমেন্ট বক্সে প্রায়ই আসছিল যে তোমার ছোটো মাই বলেছে, তোমার ননদেই বলেছে, তোমার ছোটো মাই বলেছে, তোমার ননদেই বলেছে। আর তার জন্য তুমি প্রমাণস্বরূপ তোমার দীর্ঘ 6-7 বছর আগেকার ভিডিও টিকটকে যেগুলো ছিল, সেই সব ভিডিওগুলো তুমি প্রমাণ আকারে দিচ্ছিলে যে হ্যাঁ তুমি পুজোতে ছিলে, হ্যাঁ তোমার সম্পর্ক ভালো আছে, হ্যাঁ তুমি তাই, হ্যাঁ না তেনা। আজকে যে তুমি বলছো তোমার একটাই পরিচয় তুমি স্যান্ডির বউ, তাহলে তুমি এদিকে একটা রিলস দিচ্ছ যেখানে তুমি তোমার মা বাবার মধ্যখানে, মানে তোমার শ্বশুর শাশুড়ির মধ্যখানে দাঁড়িয়ে মা বাবা বলে সম্বোধন করে তাদের সঙ্গে আদর বিনিময় হচ্ছে তোমার সাথে। তাহলে সেটা কি করে হচ্ছে? আচ্ছা গেল। তারপরে তুমি তোমার শাশুড়ির সঙ্গে রিলস বানাচ্ছ, সেখানেও তুমি মানে আমার মেয়ে, আমি চাঁদের কণা, এরকমভাবে একটা গান হচ্ছে, সেটাও তুমি দিয়েছো। তাহলে সেগুলো কি শুধুমাত্র রিলস, শুধুমাত্র শো অফ? কারণ তুমি যদি ডেসপারেটলি এটা বলো যে আমি শুধুমাত্র আমার বরের বউ, তাহলে তুমি শাশুড়িরও কেউ না, তুমি শ্বশুরেরও কেউ না, ওই ফ্যামিলির তুমি কেউ না, এটাই তো তুমি প্রমাণ করার চেষ্টা করছো। তাহলে যদি সেটাই হয়,
তাহলে এই রিলসগুলো কিসের জন্য দিচ্ছ? কেন তোমার ননদের সঙ্গে, কেন তোমার শাশুড়ির সঙ্গে, কেন তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে, কেন তোমার পুজোর সময় এগুলো তুমি দিচ্ছ? কি প্রমাণ করছো? আচ্ছা, তুমি ভালো করেই জানো যে তুমি ভিডিওগুলো দেখেছো, কিন্তু সেই ভিডিওগুলোর রেসপন্স করার মতো পরিস্থিতি এখন তোমার নেই, তুমিও সেটা ভালো করে জানো। কারণ তুমি জানো তোমার বাইরে অনেক কোন্দল আছে, আবার ঘরে কোন্দল করে চারিদিক দিয়ে নিজেকে একা করে ফেলবে। আর এটাও তো প্রয়োজন তোমার ব্লগার হিসেবে, ওদেরকে তোমার প্রয়োজন, কিছু না কিছু সময় ওদেরকে তোমাকে শো অফ করতেই হবে। আর তার জন্যই তুমি ওদেরকে উত্তর না দিয়ে তুমি হাউমাউ করতে এসেছো ভিউয়ার্সদের উপরে, আর কোশ্চেন অ্যান্সার করে তুমি ব্যাপারটা বলছো আমার ভীষণ রাগ হচ্ছে, আমার ভীষণ এই হচ্ছে। তোমার রাগের ধার কিন্তু এখানে ভিউয়ার্সরা ধারে না। তুমি বলেছো কোশ্চেন অ্যান্সারের ভিডিও করবে, তাই জন্য তারা কোশ্চেন করেছে। তুমি তো চেয়েছো কোশ্চেন অ্যান্সার ভিডিও, তাহলে তুমি রাগ দেখাচ্ছ কিসের জন্য? রাগ হচ্ছে কেন তোমার? কেন হচ্ছে তোমার রাগটা বলো তো? তুমি নিজের থেকে বলেছো তুমি যদি কোশ্চেন অ্যান্সারের ভিডিও না করতে তাহলে তো এরা এত কোশ্চেন করতে পারতো না। তা তুমি কোশ্চেন অ্যান্সারের ভিডিও করবে, তাদের থেকে উত্তর নিয়ে সেখান থেকে প্রফিট গেন করে মুনাফা লুটবে, আর তারপরে বলবে রাগ হচ্ছে, এই হচ্ছে, এরমভাবে উত্তর দিতাম, ওরমভাবে উত্তর দিতাম। তুমি মুখোরা, সবাই জানে। তুমি যে বাজেভাবে ল্যাঙ্গুয়েজ দিয়েও উত্তর দাও সেটাও সবাই জানে। তাহলে এটা বলার মধ্যে আবার নতুনত্ব কী আছে? তা যাই হোক, আমার মনে হয় যখন তুমি কোশ্চেন অ্যান্সারের ভিডিও করছো তখন অবশ্যই তোমার ননদার ছোটো মার ভিডিওটা তোমার দেখা উচিত ছিল। কারণ পরকে শাসন পরে করবে, আগে তো ঘরকে বলতে হবে। তো ঘর থেকে তো আমরা জানতে পেরেছি তুমি ওই ফ্যামিলিতে থাকো না, তুমি নাস্তিক, তোমার বর নাস্তিক, তোমরা সেরকম একটা পূজা আচ্ছায় থাকো না। আগে অনেক বলা হয়েছে, বাট এখন আর তোমাকে বলা হয় না, তারা বলেছে। তো তুমি তাদেরটা না দেখে ভিউয়ার্সদেরকে কী করে গরম গরম কথা বলতে আসো? তুমি তো তাদের ভিডিওটা আগে দেখবে। তুমি বাইরের ভিউয়ার্সদের দোষটা দাও কোত্থেকে? আজকে তোমরা বাড়িতে 4-5 জন একসাথে ব্লগার হবে, আর তারপরে এক একজন এক এক রকম মন্তব্য করবে, এবং সেখানে তোমার তোমার ননদ আর ছোটো কাকির মন্তব্য প্রায় এক মিলে গেছে। নিশ্চয়ই ওরা আলোচনা করে ভিডিওটা করেনি, মিলে গেছে। তাতে বোঝা যাচ্ছে যে তুমি কীরকম রিয়্যাক্ট করেছো এই অনুষ্ঠান নিয়ে। তো তার জন্য তারা বলেছে। আজকে তুমি বলছো না আমার সঙ্গে কোনোদিন কারোর কিছু হয়নি আর আমি ওদের ভিডিও দেখিনি। অদ্ভুত তো। দেখিনি, পারি না, বেশ করেছি, জানি না, এগুলো খুব সোজা উত্তর। ঠিক আছে? যদি সত্যি উত্তর দিতে হতো তাহলে তোমাকে পরিষ্কার পোলাইটলি বলতে হতো। আর সবথেকে বড় কথা, ভিউয়ার্সদের বলার আগে বারবার এটা মনে রাখবে এই ভিউয়ার্সগুলোর জন্য তুমি এই জায়গায় প্রথম, তাদের প্রতি তোমার সেই মনোভাবটা তুমি রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভিউয়ার্সরা বলতে তখনই সুযোগ পায় যখন তোমার বাড়ি থেকে ব্যাপারটা আসে, নালে না। তুমি দেখিয়েছো তোমার ছোটো জা এবং এই ছোটো খুশাশুড়ি আর তোমার ননদের ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে, তারপর তারা সেই কমেন্টের রেসপন্স করেছে, তাই ভিউয়ার্সরা বলতে পারছে। ব্যাপারটা বুঝতে হবে আগে। আচ্ছা, এবার তুমি বলছো যে আমার কীর্তন ভালো লাগে না, আমার জগন্নাথের এত আড়ম্বর ভালো লাগে না, তাই আমি থাকি না। আমার যেটা ভালো লাগে না আমি কেন করব? আমি বড় বাবাকে মানি, সেই জন্য আমার যেহেতু কুম্ভ রাশি, এবং সেই জন্য আমি সেই মূর্তি নিয়ে এসে পুজো করেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথম কথা হচ্ছে বড় বাবার পুজো না বাইরে হয়, বড় বাবার মূর্তি ওইভাবে পুজো হয় কিনা আমার জানা নেই। আমাদের বাড়িতেও বড় ঠাকুর মানে পুজো হতো আমার বাপের বাড়িতে, তো মণ্ডপ আছে আমাদের, সেখানে পুজো হতো, এবং সেই প্রসাদ খেয়ে ঘরের ভিতরে ঢোকার জায়গা নেই। ওনার প্রসাদ খেয়ে বাইরে ধুয়ে, কলতলায় হাত ধুয়ে তারপরে ঘরে ঢুকতে হতো। ইভেন আমার বাবা যদি না থাকতো তাহলে হচ্ছে বারান্দায় প্রসাদটা ঢাকা দিয়ে রাখা হতো এবং জল রাখা হতো ঘটি করে, ওখানেই প্রসাদ খেয়ে ওখানেই হাত ধুয়ে তারপরে ঘরে ঢুকতে পারতো। ঠিক আছে? বড় বাবার প্রসাদের অনেক নিয়ম আছে, শুনেছি, যেটা আমাদের বাড়িতে দেখে এসেছি ছোটোবেলা থেকে, সেটা তোমাকে বলছি। তাহলে তুমি মূর্তি পুজো করছো, বড় বাবার কি মূর্তি এভাবে বাড়িতে পুজো করা যায়? আমাদের যে পুজো হতো সেটা শনিবার করে ঘটে। প্রতি শনিবার আমার কাকু পুজো করতেন, বাড়ির যে পুজোটা প্রতি 1 মাস অন্তর সিন্নি হতো প্রথম, পরবর্তীকালে 3 মাস অন্তর সিন্নি হতো, এবং আষাঢ়ে একটা সিন্নি হতো আম ঠাম দিয়ে, খুব ভালো হতো সেটা। আর তারপরে আরও মানে বছরে 4 বার সিন্নি হতো, 3 মাস ছাড়া। আর এমনি পুজো প্রতি সপ্তাহেই হতো, তারপরে সেটা 15 দিন অন্তর হতো, তারপর মাসে একবার করে হতো, মানে আস্তে আস্তে উঠে গেছে আর কি, এরকমভাবে পুজো হতো। ঠিক আছে? বড় ঠাকুরের। আচ্ছা, এইবার বলছে ভোলা মহেশ্বরকে আমি মানি, তার পুজো আমি করি, মানে নীলষষ্ঠী এবং হচ্ছে তোমার শিবরাত্রির। ঠিক কথা, তুমি নীলষষ্ঠী করো, শিবরাত্রি করো, নীলষষ্ঠী করেছো দেখেছি। আবার এবছর তুমি নীলষষ্ঠী করোনি, সেটাও দেখেছি। তোমার বাধা পড়ে গিয়েছিল বলে তুমি কিন্তু নীলষষ্ঠী করোনি বলে নীলষষ্ঠীর নিয়মগুলো মানোনি, তুমি ভাত খেয়ে একাকার করেছো। মানে এরকম হয়, আমরা যে উপোস করি, ধরো অষ্টমী পুজোর অঞ্জলি দিই, ঠিক আছে, তখন আমরা ভাত খাই না,
বা ষষ্ঠীর উপোস করি, আমরা ভাত টাত খাই না, এটা আমরা মানি, ঠিক আছে। এইবার ধরো আমার বাধা পড়লো, আমি ষষ্ঠীতে মানে যে উপোসটা করে পুষ্পাঞ্জলি বা হ্যানা ত্যানা যেগুলো করতে হয় সেগুলো করতে পারলাম না, তা বলে কি আমি উপোসটা স্কিপ করে দেবো, আমি সেদিনকে ভাত খেয়ে নেবো? না। বাট তোমার সেটা নেই, তুমি উপোস করলে ঠিক আছে, উপোস না করলে তুমি ভাত টাত খেয়ে হ্যানা ত্যানা করে নাও। অ্যাকচুয়ালি দেখো, এটা আমি বুঝি যে তুমি সেই অর্থে ভগবানের প্রতি কন্ট্রিবিউট যেটা করে সেটা করো না, করতে ভালোবাসো না, অনেকেই আছে। আমি তোমাদেরকে গল্প করেছিলাম না, আমি আমার মায়ের কথাও তোমাদেরকে বলেছিলাম যে আমার মাকেও দেখিনি খুব একটা কোনো উপোস করতে, ঠিক আছে। এবং আমার বাপের বাড়িতে আমার জেঠিমা, আমার কাকিমা, আমার জেঠু, আমার কাকু, আমার ঠাকুরমা সবাই কিন্তু উপোস করতো, কিন্তু আমার মাকে সেরকম একটা অর্থে উপোস করতে দেখিনি। এবং আমার বাবাও কিন্তু সেই নিয়ে কোনো সেরকম একটা কথা বলেনি কোনো দিন। আর সত্যি কথা বলতে আমার বাবাকেও যে খুব একটা পুজোর প্রতি খুব বেশি উন্মাদনা সেটা দেখিনি, মানে ভক্তির যে উন্মাদনা। তবে হ্যাঁ, ব্যবস্থা সবই করতো, মানে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানের যে নিয়ম, খাওয়ানো দাওয়ানো এগুলো করতো, কিন্তু সেই যে ভক্তির যে ব্যাপারটা একদম মণ্ডপে বসে যে, সেটা আমার বাবাকেও দেখিনি কোনো দিন। আর সেটা করতে পারে, সেটা করেনি বলেই তাই আমার মায়ের উপরেও সেই আঁচটা আসেনি। তো আমার এই স্যান্ডি ম্যান্ডির ব্যাপারটাতে কোনো কোনো জায়গায় আমার মায়ের মতো মনে হয় আর কি, যে আমার মাকেও দেখেছি এরকম কোনো উপোস করতো না, মানে এত আড়ম্বরে বিশ্বাস করতো না যে আমাকে উপোস করতেই হবে, না আমার শরীর যেটুকুনি পারবে আমি সেটুকুনি করব, তাতে যেটুকুনি হয় হয় সেটুকুনি হবে। তো যাই হোক, একটা জায়গায় ম্যান্ডিকে অবশ্যই বাহবা দেওয়ার আছে, ও কিন্তু ডেসপারেটলি বলেছে আমার পছন্দ নয়। তাহলে যে জিনিসটা আমার পছন্দ নয় আমি কেন করব? মন থেকে যেটা আমি চাই না, তোমাদের লোক দেখানোর জন্য আমি ধরো করলাম, কীর্তনে গেলাম, আমি রথে গেলাম, আমি সব কিছু করলাম, কিন্তু আমি তো মন থেকে ভক্তিটা করলাম না, তাহলে সেই শো অফ করে কী লাভ? এক্স্যাক্টলি, ওর যদি মনে ভক্তি না থাকে তাহলে তুমি আমি দুজনে মিলে বা এত লোক মিলে জোর করে কিচ্ছু হয় না, করাতে পারতাম না, আর সেটা শুধুমাত্র শো অফ হতো। তো আমি মনে করি ওই শো অফের থেকে ও যে এসে মানে ডেসপারেটলি বলছে, এটা অনেক ভালো, এর মধ্যে কিন্তু অনেক স্বচ্ছতা আছে, এটা আমি মনে করি। আচ্ছা, গেল এটা। এইবার অনেকেই ওকে বলছে যে জগন্নাথ দেব কেরম করছো, ওই করছো, সেই করছো, তার জন্য তোমার এই প্রবলেম হবে, ওই হবে, সেই হবে। যদিও জগন্নাথ দেবকে বাজে কথা বলেনি, ও বলেছে আমি রথ পছন্দ করি না, এত আড়ম্বর, রথের যে আড়ম্বরটা আমি পছন্দ করি না, ঠিক আছে। তাহলে সেখানে জগন্নাথ দেবকে খারাপ কি বললো? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ও বলছে আমাকে আমার ভোলা মহেশ্বর রক্ষা করবেন। যারা ভোলা মহেশ্বরের পুজো করে তারা ভোলা মহেশ্বরের পুজো করে, তো তারা হয়তো অত কৃষ্ণ লীলা বা কৃষ্ণ প্রেম, জগন্নাথ প্রেম অত পছন্দ করে না, এটা আমি দেখেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা তো কিছু বলার নেই, মানে আমরা তো জানি যে ভোলা মহেশ্বর বিষ্ণু আর ব্রহ্মা আছেন। ব্রহ্মার তো সেই অর্থে পুজো আচ্ছা আমরা দেখি না, খুব মানে অল্প কোনো সংখ্যক জায়গাতে ব্রহ্মার পুজো হয় শুনেছি, কিন্তু ব্রহ্মার পুজো ওইভাবে আমরা দেখি না। তাহলে আমরা ভোলে মহেশ্বর আর আমাদের বিষ্ণুদেব, এদের পুজোই দেখি। এবার বিষ্ণুদেবের নানা রকম অবতার, কখনো হচ্ছে তিনি ননীগোপাল, কখনো তিনি জগন্নাথ দেব, কখনো তিনি নারায়ণ সেবার হিসেবে নারায়ণ পুজো, এরকম এরকম অনেক ধরনের পুজো আছে, ঠিক আছে। তো সেরকম ভোলা মহেশ্বরের হচ্ছে নীলের উপোস, শিবরাত্রির, ঠিক আছে, এই সবগুলো রয়েছে। এবার তোমার যারা একটু ভোলা মহেশ্বরের দিকে ঘেঁষা, তারা আবার মানে কৃষ্ণ প্রেমটা তাদের একটু একটু কম, এটা আমি দেখেছি। তো ওটা ওর হয়েছে। আচ্ছা, এইবার ওর বক্তব্য যে ওর কাকির শাশুড়ি যে জগন্নাথের যে রথের ব্যবস্থাটা করেছে, বাদ বাকি যে পুজো সব ওর মানে শ্বশুরের পালা আর কি, শুধু এইটা হচ্ছে ছোটো মার। এবার সেইটা ঠাকুরদা থাকতেই দায়িত্ব দিয়ে গেছেন নাকি উনি নিজের থেকে দায়িত্বটা নিয়েছেন সেটা ম্যান্ডি জানে না। আর সেই জন্য দুর্গাপুজোটা স্যান্ডি দায়িত্ব নিয়েছিল, কিন্তু হঠাৎই করে স্যান্ডি দুর্গাপুজোর দায়িত্বটা ছেড়ে দেয়, ঠিক আছে। তো ম্যান্ডি আর ম্যান্ডির ননদের দুজনের খুব ইচ্ছা ওদের বাড়িতে আবার হচ্ছে তোমার দুর্গাপুজো হোক, কিন্তু স্যান্ডি দায়িত্ব নিতে চায় না, তার জন্য ওদের বাড়িতে পুজোটা হয় না। এবং খরচাও ওরা দুজনে হাফ হাফ করে দেবে বলেছে, স্যান্ডি এবং ম্যান্ডি এবং ম্যান্ডির ননদ মিলে করতে চেয়েছে। দুর্গাপুজো তো আর চারটিখানি ব্যাপার নয়, 4 দিন ধরে পুজো হয়, হিসেব মতো 5 দিন ধরে পুজো হয়। তার সমস্ত জোগাড় হাট, বাজার হাট করা, তার সমস্ত দায়িত্ব নেওয়া এত ছেলেখেলা ব্যাপার না বাড়িতে, মানে দুর্গা পুজো করা। তো সেখানে যদি কেউ পুরোহিতই না করতে চায়, মানে স্যান্ডি না করতে চায়, তাহলে কিছু বলার নেই, কারণ ওর শ্বশুরমশাই
অনেক জায়গায় দুর্গাপুজো থাকে বলছে, অনেক জায়গায় নয়, কোনো এক জায়গায়ই হবে। দুর্গাপুজো তো দুটো করা যায় বলে আমার জানা নেই, কিন্তু কোনো ভালো জায়গায় আর কি পুজো করে, তো সেই জন্য তিনি সেই পুজোর দায়িত্বটা নিতে চান না। ভাসুরও থাকেন না, মুম্বাই চলে যায়। আর তাহলে কে পুজোটা করবে? সেই জন্য মানে স্যান্ডি যেহেতু রাজি হচ্ছে না, ঘাড় পাচ্ছে না, তাই দুর্গাপুজোটা করতে পারছে না। এবার ম্যান্ডির বক্তব্য, আমি মা লক্ষ্মী, দুর্গা মা, শিব বলে মহেশ্বর এই সব মানি, বাদবাকি আমি মানি না। সেই জন্য মানে আমি অত ভক্তি করি না, তার জন্য আমি এগুলো করতে চাই না। এবার ও বলেছে আমি সরস্বতী পুজো মানে করি না। এবার মেয়েকে আমি সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিই, বাট আমি পার্টিসিপেট করি না। ঠিক আছে, এবার হচ্ছে কথা হচ্ছে যে সরস্বতী যে ও পছন্দ করে না, ভিউয়ার্স বলেছে, সেটা তোমাকে দেখলেই বোঝা যায় না, এটা পছন্দের কিছু নেই। তো মা লক্ষ্মীর পুজো অনেকেই আড়ম্বর করে আর লক্ষ্মী আর সরস্বতী এক জায়গায় থাকা মানে ডেডলি কম্বিনেশান, সেটা সবার মধ্যে থাকে না। আর ও তো দেখেছে যে আমি সরস্বতীর আরাধনা না করি, সরস্বতী না আমাকে সেইভাবে সাফল্য দিয়ে, তারপরেও মা লক্ষ্মী আমার ভরে ভরে আছে, তাহলে কেন করতে যাবে? আচ্ছা গেল। এবার জগন্নাথ দেবের যে ব্যাপারটা, ওর বক্তব্য আমার কীর্তনও ভালো লাগে না। এবার যারা একটু কৃষ্ণ নাম করেন, যারা হচ্ছে গোপাল সেবা করেন, যারা হচ্ছে জগন্নাথ দেবকে পছন্দ করেন, তারা মানে যারা হরি হরি করেন আর কি, তারা খুব ব্যথিত হয়েছে এবং তারা বলেছে তোমার কিন্তু এইটাতে এই প্রবলেম হবে, ওই হবে। এখন কথাটা হচ্ছে কীর্তন শোনে না, মানে কীর্তনের ওখানে বসে না, কীর্তন শোনে না। কীর্তন তখনই ভালো লাগে যখন সেখানে গিয়ে বসে শান্ত মাথায় শুনবি, তবে কীর্তন শুনতে ভালো লাগে, নাহলে তো ভালো লাগবে না। ঠিক আছে, সবার বাড়িতে না সমান হয় না। আমার না খুব জানার ইচ্ছা যে মানে ম্যান্ডি অ্যাকচুয়ালি কি বাঙাল নাকি, আমার জানার ইচ্ছে। কারণ আমাদের বাপের বাড়ির তরফের বাঙালদেরও কিন্তু কৃষ্ণ ভক্তটা দেখিনি। হ্যাঁ, হরিনাম সংকীর্তন, কৃষ্ণ ভক্ত, তারপরে রাস, তারপরে হচ্ছে তোমার কীর্তন যে হয়, তারপরে মৎসব যেটাকে বলে, মহোৎসব, সেটা কিন্তু মৎসব বলে, সেই ব্যাপারটা খুব একটা নেই। অথচ আমার শ্বশুরবাড়িতে আবার হচ্ছে কীর্তন মৎসব এইগুলোতে খুব পালন করা হয়। এবার আমি জানি না মানে ম্যান্ডির ব্যাপারটা কী, তো দু জায়গায় দু রকম। এবার ওর মেন্টালিটি সেটা গ্রো করেনি, তবে আমি এটা বলতে পারি যেটা গ্রো করেনি সেটার প্রতি না নজর দেওয়াই ভালো। তো ও আড়ম্বর পছন্দ করে না, থাকে না, ওকে বলার কি আছে। আচ্ছা, এইবার ওকে যে সবাই নাস্তিক বলেছে, ও কিন্তু সেটাকে ডিনাই করেছে, ও নাস্তিক নয়। ইভেন ওর বাবাকেও নাকি নাস্তিক বলেছে, ওর ননদ বলেছে যে ঠাকুর মানে আসলে কাকু কোনো সেরকম পুজো আচ্ছা করতো না, তার জন্য হয়তো ম্যান্ডির মধ্যে গ্রো করেনি। সেখানে ম্যান্ডি বলেছে যে না, আমার বাবা নাস্তিক ছিলেন না, আমার বাবা শুধু কালীর ভক্ত ছিলেন, আর কালী ছাড়া অন্য কোনো দেবতাকে মানতেন না। ঠিক আছে, তার জন্য আমাদের বাড়িতেও সব জায়গায় ফটো হেনা তেনা কালীর, আর হচ্ছে কালী পুজো, মানে আমার এখানে পুজো মন্দিরে প্রচুর পুজো দিয়েছে আমার বাবা, তাহলে কালীর ভক্ত, কিন্তু নাস্তিক নয়। আচ্ছা, আর কালী তো জানো একটু উগ্র, ইভেন হচ্ছে মাংসাশী। আচ্ছা গেল, তারপরে এটা গেল। এবারে ওর বক্তব্য হচ্ছে যে ওর মানে ঘোড়ার ভিডিও 5 দিন ধরে দেখছে না, মানে বোতলের ভিডিও 5 দিন ধরে দেখছে না। কেন দেখছে না? দেখলেই মুখ চুলকাবে, উত্তর দিতে ইচ্ছে করবে, তাই জন্য দেখছে না। আর এখন ওর কারোর ভিডিও দেখার মতোই মুড নেই বা ইন্টারেস্ট নেই বা সময় নেই, তাই জন্য কারোর ভিডিও দেখছে না। এবার যেদিনকে ওর মনে হবে যে ঘোড়াকে উত্তর দেব, মানে ইচ্ছা হবে, মুড আছে, তখন ও ভিডিও দেখবে আর উত্তর দিতে আসবে। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে তোমার অনেকেই ওকে মারুর কথা জিজ্ঞাসা করেছে, মারুর জন্য খারাপ লাগে কিনা, হ্যাঁ না মারুর জন্য ভাবে কিনা। তখন বলছে যে আমার এখন নিজেকে নিয়েই ভাবার টাইম নেই আর মারুকে, মানে খুব ভালো করে সুন্দর করে আবার মারুর ব্যাপারটাকে ওর ডিনাই করে গেল আর কি, যে মারুর প্রতি যে একদম সখ্যতা, শো অফ দেখিয়েছিল, বুনু বুনু করে একেবারে গাছে উঠে পড়ছিল, জড়িয়ে ধরাধরি, সেটা কিন্তু আর নেই। এবং সেটাকে ও মানে আবার কোশ্চেনটাকে অন্যরকমভাবে অ্যাভয়েড করে গেল। ঠিক আছে, এবার অনেকেই বলেছে যে অন্য দিদিদের সঙ্গে সম্পর্ক আছে কিনা, সেটাও স্বীকার করলো যে অন্য যে নুপুর ওয়ান, গোল্ডি দিদি, এদের সঙ্গে ওর সখ্যতা আছে, যেটা ও শো করে না। আচ্ছা গেল। আচ্ছা, তারপরে ওর বক্তব্য হচ্ছে যে স্যান্ডি কোনোদিনই পুজো আচ্ছায় সেরকম একটা মন ছিল না, ওর বাবা জোর করে পাঠাতো আর ও তখন যেত। তারপরে ওর এই ধুতি পরে পুজো করাটা ওর পছন্দের নয়, কিন্তু যেহেতু ওরা তখন ওদের উপর ডিপেন্ডেন্ট ছিল এবং প্রথম বিয়ে হয়েছিল, মানে ম্যান্ডির বক্তব্য, সেই জন্য মানে ইচ্ছে না সত্ত্বেও অনেক কিছুতে ছিল, কিন্তু সেটা মন থেকে ছিল না। বাট এখন যখন ও
ওর মতো করে লাইফস্টাইল লিড করছে, আলটিমেটলি হাতে পয়সা হয়ে গেছে, তাই ও সব কথা ওদের মানতে বাধ্য নয়, ও ওর মতো চলতে ব্যস্ত, ওর মতো লাইফস্টাইল লিড করে, এবং সেখানে সাপোর্ট সব অবশ্যই স্যান্ডি করে। স্যান্ডিও যেই রকম তাই ম্যান্ডি এরকম হয়েছে। স্যান্ডি যদি সেরকম ফোর্স করতো বা সেরকম ভক্তি দেখাতো তাহলে ম্যান্ডিও করতো, আর এটা তো বাস্তব। যেখানে আমার বর সাপোর্টে, তখন এখানে আমাকে কেউ কিচ্ছু বলার নেই। আচ্ছা, অনেকে ওকে মঙ্গলবার নিরামিষ, শনিবার নিরামিষ, সোমবার নিরামিষ খেতে বলেছে, বজরংবলী পুজো এরমভাবে অনুষ্ঠান করতে বলেছে, হ্যানা ত্যানা অমুক তমুক অনেক কিছু বলেছে। তো সেখানে বলছে যে কেন এগুলো করলে কি হয়? হ্যাঁ, এই যে বারে উপোস, বারে নিরামিষ খেলেই যে বিশাল পুণ্য হয় তা কিন্তু নয়, কিন্তু এগুলো হচ্ছে মানা, এসব সব সংস্কার আমাদের, ঠিক আছে? সেই জন্যই ও পুরো ডিনাই করে দিচ্ছে, কারণ ওর তো ওইসব মানার ব্যাপার নেই। এবার তাতেও একটা ভালো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস বলেছে যে ধরুন এইগুলো আমি মানছি না, অথচ আমি কোনো দুস্থকে হাতে 50 টাকা দিচ্ছি বা তাকে খাওয়াচ্ছি বা কোনো কুকুরকে সেবা করছি, মানে বাইরের রাস্তায় কুকুরকে খাওয়াচ্ছি, সেটা কি ভালো না খারাপ? আমি জানি না ও কত দুস্থ লোককে খাওয়ায়, কারণ দেখিনি, ভিডিওতে দেখিনি বলে বলতে পারছি না। আর ভিডিওতে দেখিনি মানে এই নয় যে সেগুলো সে করে না, এরমও কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, সব কিছু ভিডিওর জন্য হয় না। দ্বিতীয় কথা হচ্ছে কুকুর সেবা, এটা আমার একটুখানি মানতে মানে অসুবিধা হলো, কারণ ম্যান্ডি নিজের বাড়ির পোষ্যকেই ঠিকমতো মানে সেবা করে না, যত্ন করে না, সেখানেও বাইরের কুকুরদের খাওয়াবে, তাদেরকে যত্ন করবে, এই জায়গাটা মানতে আমার যথেষ্ট আপত্তি। এটা আমি একদমই মানতে পারছি না। এবার হয়তো স্যান্ডি দেয়, ও পাশে বসে থাকে, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম কিছু পোষ্য এসেছিলো তাদেরকে বিস্কুট ফিস্কুট দিচ্ছিলো, সেটা দেখেছি। তো সেটা তো স্যান্ডির মেন্টালিটি। তবে হ্যাঁ, আমি বলবো বাধা বিপত্তি যাই থাক, মঙ্গলবারের উপোস, শনিবারের উপোস, এই উপোস হেনা তেনা করার থেকে, হেনা তেনা করার থেকে যদি সত্যি প্রকৃত দুস্থ মানুষদের সেবা করা যায়, দুস্থ মানে যাদের, তাদেরকে মানে তাদের আর্তনাদ শোনা যায়, তাদেরকে হেল্প করা যায়, এবং এবং আমাদের এই যে সারমেয় পথ কুকুর বিড়াল যাই হোক, যারা খাওয়ার জন্য কষ্ট পায়, তাদেরকে যদি সত্যি মানে মানসিক জায়গা থেকে, মন থেকে তাদেরকে সেবা করা যায়, অনেক পুণ্য হয় তাতে, ঠিক আছে? কারণ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, এটা তো কথাই আছে। তো আমার মনে হয় আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে না থাকা বা সেগুলো ওই বার ব্রত এগুলো না মানা, সেইটার থেকেও আমার মনে হয় এই যদি করা যায়, সত্যি আর মানে দুস্থদের পাশে দাঁড়ানো যায়, সত্যি এই পোষ্যদের বা পথশিশু, পথকুকুর, পথ বিড়াল যাই বলো, এদের প্রতি দাঁড়ানো যায়, এবং সত্যিই যদি তাদের প্রতি কর্তব্যপরায়ণ হওয়া যায়, তাদেরকে ডেলি বেসিস হেল্প করা যায়, তাহলে সেখানে কিছু বলার নেই, সত্যিই সেটা পুণ্যের কাজ আমি মনে করি। তবে যেহেতু সেটা ম্যান্ডি দেখায়নি, সেই জন্য আমরা সেই ব্যাপারে কথা বলতে পারছি না, ঠিক আছে? তবে হ্যাঁ, ওই দেখানোর জন্য যারা সেবা করে, সেটারও কোনো মূল্য নেই। মানে ভিডিও করছি আর তাই খাওয়াচ্ছি, ভিডিও করছি তাই একে দিচ্ছি ওকে দিচ্ছি, ও কী লাভ আছে, তাই না? আচ্ছা, তারপরে ও বলেছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ওর এখন সময় নেই, নিজেকে নিয়েই ভাবতে পারে না, তাই অন্য কাউকে নিয়ে ভাবার কোনো প্রশ্ন নেই, মারুর কথাতে। তারপরে ওকে বাচ্চার কথা জিজ্ঞাসা করেছে যে ও সেকেন্ড কোনো ইস্যু নেবে কি না, তো বলেছে না, ও সেকেন্ড কোনো ইস্যু নেবে না। তার পিছনে রিজন ও বলেছে যে আমার যেহেতু প্রেগনেন্সি জার্নিটা খুব একটা সুখকর ছিল না, তাই সেকেন্ড কোনো আবার ইস্যু নিয়ে সেই মানে সুখকর নয় এমন লাইফটা কাটাতে চাই না, এই জন্য নিতে চায় না। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এবার আমার মনে হয় যে এখন নেওয়াটাও অনেক প্রবলেম, কারণ যেভাবে স্যান্ডির সুগার ফুগার এটা সেটা হয়ে গেছে, তারপর আবার ইস্যু নিলে অনেক রকম প্রবলেম হবে, এটা আমার মনে হয়। তো যাই হোক, একটা বাচ্চাই সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করুন, অসুবিধে কী আছে? দুটো বাচ্চা নিলেই যে খুব হবে সেটা খুব ভালো, যেহেতু মেয়ে সন্তান রয়েছে ওর জন্য লোকে ওকে বলে, কিন্তু প্রচুর মানুষের একটা করে মেয়ে সন্তান আছে, তো তাতে কি হয়েছে? ভালো করে মানুষ করতে হবে। 4টে বাচ্চা নিলাম আর মানুষ করতে পারলাম না, লাভটা কী? আচ্ছা, একটা জায়গায় না একটা কথা কিন্তু স্বীকার করেছে, এবং আমার এটাতে ফিরিক করে হাসি পেয়েছে। সেটা হচ্ছে যে ওকে একজন বলেছে যে 2 ধরনের মানুষ হয়, একটা হচ্ছে বনেদি বড়লোক আর একটা হচ্ছে উঠতি বড়লোক। সেখানেও বলেছে রাইট, উঠতি বড়লোকটাতে বলেছে রাইট, বলছে হ্যাঁ আমি বনেদি বড়লোক নয়, ও হচ্ছে উঠতি বড়লোক। আচ্ছা, এইখানেই আমার বক্তব্য, তার মানে ম্যান্ডি স্বীকার করলো ও বড়লোক।
তাই তো ও স্বীকার করলো কথাটা, নাহলে ও বললো হ্যাঁ আমি সেকেন্ডটাতে পড়ি উঠতি বড় লোকে। তো ও বড় লোক তার মানে তারপরেই ও বলছে যে ওর মান্থলি ইনকামের কথা জিজ্ঞেস করেছে, বলছে মান্থলি ইনকাম কোথায় গো, কমে গেছে, এখন আর সেরকম ইনকাম হয় না। ঠিক আছে, তাহলে এই তো তুমি নিজেকে বড় লোকস বলছো, এই তো তুমি আবার বলছো মান্থলি ইনকাম তেমন হয় না, কমে গেছে, তার মানে কি আগে আরও বড় লোকস ছিলে, এখন আর সেরকম নেই, এরকম ব্যাপার। মানে তোমার কথা অনুযায়ী, আমি এটা তো নিজে বানিয়ে বানিয়ে বলছি না, মানে তুমি একবার স্বীকার করেছো হ্যাঁ তুমি উঠতি বড় লোক, তার মানে তুমি বড় লোক এটা তুমি স্বীকার করেছো। তারপরে আবার বলছো যে না মান্থলি ইনকাম কমে গেছে, অত আর নেই, তাহলে কি বলতে চাইছো? খোল খাইও না, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে গেছে তোমার হচ্ছে যে মান্থলি ইনকামের পরে যেটা গেল সেটা হচ্ছে কোনটা বলো তো? ও জিনিসপত্র সমস্ত ওর পুরনো হয়ে গেছে, ওগুলো সব পাল্টাতে হবে, ওর ভালো লাগছে না আর, অনেক দিন একই জিনিস ওর একদম ঘাসাপিটা লাগছে, তার জন্য এটা ওটা সেটা ওটা চেঞ্জ করবে, ভালোই লাগছে না। হ্যাঁ, সমস্ত কিছু যদি ও চেঞ্জ করতে পারে তারপরেও শান্তি পাবে। তো বড়লোকস না হলে এত জিনিসপত্র চেঞ্জ করার মেন্টালিটি জাগে, প্রায় কিছুদিন পর পরই সব পুরনো। তো এখানে একটা পুরনো গল্প মনে পড়লো, যে মানছি সব পুরনো হয়ে গেছে, সেগুলো বদলাতে হবে, শুধু স্যান্ডি তো পুরনো হয়ে গেলেও সেটা নিয়ে চলতে হবে। যাই হোক, একটা প্রশ্ন এসছে যে স্যান্ডি যদি এরকম পরকীয়া করতো তাহলে কি ও মেনে নিত? বললো আমি এদিক ওদিক দুদিকেই না তাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছি, হ্যাঁ মেনে নিতাম। কারণ আমি যদি কাউকে ভালোবাসি তার ভালো দিকটা আর বাজে দিকটা দুটো নিয়েই তাকে আমি অ্যাকসেপ্ট করব। আর যদি কোনো কারণে সে কোনো ভুল করে ফেলে, তার মানেই যদি আমি তাকে ছেড়ে দিই বা তাকে আমি মানে না মানি, তাহলে তো এটা হলো যে আমি যাকে ভালোবেসেছি সেই ভালোবাসাটা কমপ্লিট নয়। তো ভালোবাসলে তার তো ভুলটাকে বাদ দিয়ে আবার নতুন করে শুরু করতে হবে, কারণ আমি নিজেই যখন তাকে ভালোবাসি তাহলে আমি তো, আমার তো কিছু করার নেই, আমি হেল্পলেস, তাকে আমাকে মেনে নিতেই হবে। তার মানে এই কথাটাতে ও এটা বোঝালো যে স্যান্ডির আর কোনো অন্য গতি নেই, কারণ স্যান্ডি অ্যাকচুয়ালি ম্যান্ডিকে ভালোবাসে। তো স্যান্ডি যদি ম্যান্ডিকে ভালোবাসে তাহলে ম্যান্ডি যেরকমই কাজ করে থাক, যেরকমই অন্যায় করুক, তারপরে যদি ক্ষমা চেয়ে ব্যাপারটা হয়ে যায় তাহলে স্যান্ডি মানতে বাধ্য। কারণ এখনও তো আমরা স্যান্ডির পরকীয়া দেখিনি, ম্যান্ডিরই দেখেছি। তাহলে ম্যান্ডি এটা বকলমে উত্তর দিয়ে দিল যে কেন স্যান্ডি ওকে মেনে নিয়েছে, কারণ স্যান্ডি ওকে চোখে হারায়, স্যান্ডি ওকে ভালোবাসে, তার জন্য। যদিও আমার এখানে অন্যরকম একটা উত্তর আছে, সেটা হচ্ছে স্যান্ডির ম্যান্ডি ছাড়া গতি নেই। স্যান্ডির যে মেন্টালিটি বা যেভাবে চলে বা যে লাইফস্টাইল লিড করে, কোথায় পাবে ম্যান্ডি ছাড়া উপযুক্ত মহিলা, কোথায় পাবে? কারণ এরকম গোল্ডেন গোল্ডেন হাঁস কোথায়? ম্যান্ডির মতো গোল্ডেন হাঁস আমিও যদি স্যান্ডির জায়গায় হতাম আর ম্যান্ডি যদি আমার বউ হতো, আমিও ছেড়ে যেতাম না। আইফোন নিয়ে গাড়ি ড্রাইভ করে যাব বড়লোকসদের মতো, হ্যাঁ, অথচ আমি নিজে বেকার, কিছুই করি না। যদিও ম্যান্ডির বক্তব্য এখন আমার বর বেকার নয়, আমার বর এখন বিজনেস করে, এখানে আবার পুটুক করে আমার হাসি পায়, বিজনেসম্যান। ভাই ম্যান্ডি, তুমি কি আমাদেরকে পুরো ধুর বানাবে? আমরা জানি তোমার বর ঠিক কতটা বিজনেসম্যান, আর ঠিক তোমার বর কতটা কি কাজে করে সেটা আমি জানি। আর হ্যাঁ, এই যে গাড়িটা নিয়ে যে তোমাদের প্ল্যান আছে শুধু ফুটানি মারার জন্য তুমি গাড়িটা কেনোনি, সেটা কিন্তু আমি সেই দিনই বলেছিলাম, আজকের এটা নতুন নয়। যে আমি এটা বুঝেছি তোমার এই গাড়ি কেনার পিছনে এটাই, যে স্যান্ডি যেহেতু এটা ভালোবাসে, মানে গাড়ির ড্রাইভিংটা ভালোবাসে এবং শিখে রেখেছে, এবং স্যান্ডি যেহেতু চালাতে পারে এবং গাড়ি মানে চড়তে ভালোবাসে, তাহলে ওকে ওই ধরনের কোনো রিলেট কাজ দেবা, সেটাই হচ্ছে কাজ। আর সেই জন্যই তো তুমি কমার্শিয়াল গাড়ি কিনেছ, তাই না? ঠিক কইছি, আগেই বলেছিলাম তোমাদেরকে। যদিও ম্যান্ডিও বলেছিল যে হ্যাঁ ভাড়া পেলে ভাড়া যাবে, অ্যাকচুয়ালি প্ল্যানটাই এটা যে ওর গাড়িটাকে ও ভাড়া খাটাবে, আর তার জন্যই গাড়িটা কেনা হয়েছে। আর সেখানে হতে পারে যে স্যান্ডি নিজেই গাড়ি চালাবে আর নিজেই আবার প্যাসেঞ্জারই করবে, মানে নিজের গাড়ি নিজেই ড্রাইভারিং করবে, আর তাতে বেশি পয়সা ইনকাম করা যায়, জানো তো। তাহলে ওটা হবে প্রকৃত স্যান্ডির কাজ, আর এই ব্যবসাটা স্যান্ডি করে না, এটা তোমারই কাজ। আমি আগেও বলেছি, এখনও বলছি, ওখানে ও খিদমত খাটে, ঠিক আছে? শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। এই মুহূর্তে স্যান্ডি ওইভাবে শকার নয়, ঠিক আছে? তুমি যতই যেরকম বলো, আর এরকম ছেলে মানে যে শকার নয়, তার বউ বাচ্চা রয়েছে, তারপরেও সে কিছু করে না, অথচ সে ল্যাবিশ লাইভ লিড করবে, তোমাকে সে ছেড়ে যাবে? আমি হলেও যেতাম না, পরিষ্কার বলছি। এরকম গোল্ডেন অপরচুনিটি কে পায় ভাই? কোন ছেলেরা পায়? কত ছেলে পায়? যেসব ছেলেরা পায় না, সেসব ছেলেরা ওই সব মহিলাদের ছেড়ে
চায় না। আর তাদের কাছে তোমার 4টে পরকীয়া 5টা পরকীয়া ডাজেন্ট ম্যাটার, ওটাই বলার সময় বলতে হয়, আলটিমেটলি নয়। আচ্ছা গেল, তুমি এটাও বললে যে স্যান্ডির পরকীয়ার ব্যাপারটা কি করতে। আচ্ছা তারপরে তুমি বললে যে একটা কথা তোমাকে বলা হচ্ছে, হুলহুলার কথা বারবার বলছে, কে কে তুমি এটা চিনতেই পারছো না, ডিনাই করে যাচ্ছ, কে কে বলে যাচ্ছে, তাই না? আচ্ছা সে ডিনাই করা যাই করো, 3 বছরের অতীত কি তুমি ভুলতে পারবে? মানে ভোলাবে তোমাকে ভিউয়ার্সরা যতদিন তুমি সোশ্যাল মিডিয়ায় থাকবে এবং উল্টোপাল্টা উল্টো সিধা কন্ট্রোভার্সিয়াল মানে কথাবার্তা আলোচনা হবে তোমাকে নিয়ে, বা তুমি কন্ট্রোভার্সি ছুড়বে, ততদিন পর্যন্ত এই হুলহুলার অস্তিত্ব তোমার লাইফে থেকে যাবে, আর লোক বলবে, ঠিক আছে, এটা বলবে, কিচ্ছু করার নেই। আচ্ছা এবার তুমি এটা না খুব অন্যরকম কথা বলেছো যে একটা সময় স্যান্ডি ম্যান্ডি খুব ঝগড়া হতো, এখন আর তোমার সাথে তোমার বরের ঝগড়া হয় না। আর এই কথাটাতে আমি এম্বারাসড হয়ে গেছি। তুমি এটার মানে বোঝো? না বুঝেই বলেছো না? মানে তুমি ভাবছো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া না হলে সেটা খুব ভালো রিলেশন, একদমই না। সেটা খুব কুল রিলেশন, আর কুল রিলেশন মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এন্ড, বুঝতে পেরেছো? যেখানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে খুঁটিনাটি নিয়ে ঝামেলা নেই, অশান্তি নেই, আর ঝগড়া নেই, তার মানে অ্যাকচুয়ালি তারা হ্যাভ টু বাউন্ড হয়ে গেছে থাকতে, একসঙ্গে থাকতে বাধ্য। সেটা হতে পারে পরিস্থিতির কারণ, সেটা হতে পারে বাচ্চার কারণ, সেটা হতে পারে পারিপার্শ্বিক চাপে বা যাই হোক। তো দুজনকে জাস্ট অ্যাডজাস্ট করে চলছে, বলতে পারে কম্প্রোমাইজ করে চলছে, ঠিক আছে? তাহলে অরিজিনাল হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন, সেটার যে কেমিস্ট্রি, সেটা কিন্তু কোথাও না কোথাও অ্যালুফ হয়ে যাচ্ছে, সেটা কোথাও না কোথাও মিসিং। আর সেটা কখনো ভালো না, একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশানে সেটা কখনো ভালো নয়, কাম্যও নয়। তাই এই যে কুল একটা অ্যাটিটিউড যে না আমাদের আর ঝগড়া হয় না, আমরা এখন আছি, এটার মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের রিলেশনের আর কিছু অবশিষ্ট নেই। মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশানে এখন তোমরা অ্যাডজাস্টমেন্ট রিলেশানে বা কম্প্রোমাইজ করার রিলেশানে রয়েছ, এবং ওই যে তার জন্য হয়তো তোমার সন্তানের জন্য তোমরা এটা করেছো। আর সেই রিলেশন কখনোই হেলদি হয় না, আর সেটাতে কি হয়, তোমার না পাওয়া সারা জীবনই থাকবে। আর যখন তোমার সেই না পাওয়া সারা জীবন থাকবে, তখনই তোমার এদিক ওদিক নানা কিছুর প্রতি ইনভলভ হতে ইচ্ছা করবে। তো যাই হোক, আমার এটুকুই মনে হয়েছে, তাই তোমাকে বললাম। আর ভিউয়ার্সদের ডেসপারেটলি উত্তর দিলে হবে ভাই? আগে নিজের দিকে মানে নিজের বাড়ির দিকে, নিজের বাড়ি মানে আবার ফ্যামিলি, ইটকাট বাটির কথা বলছি না, ফ্যামিলির দিকে দেখো, তাদেরকে বলো। বাইরের লোককে বলে কী লাভ আছে? বাইরের লোক যা দেখছে তার উপর বেস করে বলছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি।